কোটি কোটি লোকে কাজ দেবেন। আজকে তারা রাস্তায় ঘুরছে, সেই লোকের কোনো কাজের ব্যবস্থা নেই। বেকার, ইঞ্জিনিয়ার পাস, ডাক্তার, বড় বড় পাস করা ডিগ্রি নিয়ে বিদেশে দেশের মধ্যে বিভিন্ন কলেজে পড়ে বাবা মা টাকা খরচ করে পাস করিয়েছেন, সেই ছেলে মেয়ে অন্য হয়ে ঘুরছেন, কাজ নেই, কোথাও কাজের সন্ধান নেই, কাজ নেই। কি অবস্থা হয়ে গেছে! এ ছিল না তো ভারতবর্ষে কেন? এটা মুখ্য কারণ, কলকারখানায় কোনো রিক্রুটমেন্ট নেই, নতুন কলকারখানা তৈরি হয় না, বাজারে কাটতি নেই, মন্দায় বিপর্যস্ত দেশ। এটা কাজ তারপর অফিস কাছাইতে কয়জনে কাজ হয়? অল্প কিছু লোকে কাজের জায়গা এটা। আর তার চেয়ে বড় কারণ কোনটা জানেন? 56টা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ছিল, যেখানে সবচেয়ে বেশি কাজ হতো, চাকরি বাকরি হতো এবং মজুরি বেশি। সেই 56টার মধ্যে এখন গোটা 20 আছে, বাকিগুলো স্তব্ধ হয়ে গেছে। কাজে কাজ পাওয়ার কোনো জায়গা নেই, যেখানে দেশ ছেড়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে তাদের দেওয়ার কিছু নেই। এরা এখন মানুষকে বিভ্রান্ত করার জন্য, আমরা বলছি দুনিয়া শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হোক, এটাকে আটকাতে হবে, এটাকে রুখতে হবে। কার দায়িত্ব নিতে হবে? মূল দায়িত্ব নিতে হবে শ্রমিক শ্রেণীকে। আপনারা পারেন? আমরা যদি সংগঠনটাকে একটা জায়গায় নিতে পারি, বড় বড় কথা বলে কয়েকটা জায়গাতে যদি ব্যাপকভাবে ধর্মঘটের ডাক দিতে পারি, ধর্মঘট করে যদি স্তব্ধ করে দিতে পারি, এই নীতির পরিবর্তন করা সম্ভব। এই নীতির পরিবর্তনের সংগ্রাম আমরা শুরু করেছি। এতদিন আমরা নিজেদের দাবি দেওয়ার ভিত্তিতে লড়াইটাকে সীমাবদ্ধ রেখেছিলাম। এখন আমরা মনে করি, যেই নীতি দেশকে বিক্রি করে দেয়, যেই নীতি বেকার সৃষ্টি করে, যেই নীতি জিনিসের দাম বাড়ায়, যেই নীতি কৃষকের সর্বনাশ করে, শ্রমিকের সর্বনাশ করে, মানুষের ভবিষ্যৎকে বিপন্ন করে, এই যেই নীতি জিনিসের দাম বাড়ায়, এটাকে মেনে নেওয়া যায় না। এই নীতির পরিবর্তন ঘটাতে হবে। নীতিটা তৈরি করে কে? রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল সরকারে থাকে, সেই রাজনৈতিক দলের নীতিটা নির্ধারণ করে মাত্র উপরে আক্রমণ। আমি এই নীতির পরিবর্তনের লড়াই সংগ্রাম আমরা শুরু করি। বলতে পারে না, দেশবাসী দেশ রক্ষা করার জন্য যে লড়াইটা করছেন তার পক্ষে থাকবেন। আপনি যদি প্রকৃত দেশপ্রেম থাকে, দেশত্ববোধ থাকে, এটা প্রতিবাদ করুন, প্রতিবাদে সামিল হন। আমরা আজ নয়, প্রতিবাদ হলে আগে থেকে করছি। আমি লাস্ট একটা কথা মনে করিয়ে দিচ্ছি। মনমোহন সিং এর সরকার আমেরিকার সঙ্গে চুক্তি করবে, বামফ্রন্ট সরকার, বামফ্রন্টের সমর্থনের সরকার হয়েছিল দিল্লিতে। আমরা তখন বলেছিলাম, এমন কোন চুক্তি আমেরিকার সঙ্গে করবে না যেই চুক্তিতে আমার ভারতবাসী কৃষক ভারতের সম্পদ লুট করবে, ভারতের সম্পদ বিক্রি করে মুনাফা নেবে, আমার দেশের ক্ষতি হবে। আমরা বাধা দিয়েছিলাম, আমরা সরকার থেকে সমর্থন প্রত্যাশা করেছিলাম। কত সত্য সমান হয়ে গেছে এখন। গত 15 দিনে ঘটনা লক্ষ্য করুন, কথা নেই, বার্তা নেই, একতরফা ভাবে ভারতের জিনিসপত্র যেটা আমেরিকাতে বিক্রি করবে 50% ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আমার প্রধানমন্ত্রী চুপ করে আছেন, শব্দ নেই। কি করে শব্দ করবেন? ওই যে চুক্তিগুলোতে সই করে রেখেছেন, ট্যাক্স লুট করার জন্য সুযোগ করে দিয়েছেন, কথা বলতে পারেন। এখন মুখের রা বন্ধ হয়ে গেছে, মুখে আওয়াজ বেরোচ্ছে না। ওই চায়না তো প্রতিবাদ করেছে। চীনের বিরুদ্ধে যখন 100% ট্যাক্স বসিয়েছে, চীন তখন আমেরিকার জিনিস যেটা চিনি বিক্রি হয়, এটার উপরে চীন পাল্টা ব্যবস্থা হিসেবে আরো 100% ট্যাক্স বসিয়ে দিয়েছে। তারপরে উঠে বলছে, এই তুমিও বসাবে না, আমিও বসাবে না, ঠান্ডা। কিন্তু আমার ভারতবর্ষ, আমার দেশের জিনিস আমি বিদেশে বিক্রি করবো, কেন তাদেরকে 50% ট্যাক্স দিতে হবে? তাহলে আমেরিকার যা আমার ভারতে এনে বিক্রি করে, আমেরিকা থেকে প্রচুর জিনিস আমাদের ভারতের বাজারে বিক্রি হয়, তাহলে এটার উপরে তোমরাও বসিয়ে দাও 50% ট্যাক্স, পাল্টা ব্যবস্থা। আমার এটার উপর যখন ট্যাক্স দেবে, তোমারটার উপর আমি ট্যাক্স বসিয়ে দেবো। না, দেবে না, চুপ করে বসে আছে। কেন বসাবে না? আমার দেশের বাজার পৃথিবীর সবচেয়ে বড় বাজার, যদিও এখন মানুষ আয় উপার্জন কম, ক্রয় ক্ষমতা কম। লোক সংখ্যা কত? 142 কোটি। পৃথিবীর সবচেয়ে 1 নম্বর বাজার, 2 নম্বর চায়না। এরা যদি একটা জায়গায় এসে বলে
যে আমরা কারোর থেকে নেব না, নিজেরা আদান প্রদান করবো, ঠান্ডা হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। তোমার আমেরিকার জনসংখ্যা কত? আমরা মুদি আবার আইব, মুদি শেষ কথা, মুদি তাই তো বলে তারা না। শেষ কথা কারা বলে? জনগণ। যদি সে ঐক্যবদ্ধ হতে পারে, শক্তি তার হাতে। আমি আপনাদেরকে বলেছিল তো 400 পার করে দেবে গত লোকসভার ভোট, গত বছর আরামসে নাকি 400 পার হয়ে যাবে লোকসভা, 543টার মধ্যে 400 আসন পাবে। তার আগের কথাগুলো স্মরণ করুন। দ্বিতীয় মোদী সরকারের সময় সারা দেশে সেক্টর ভিত্তিক 22টা ধর্মঘট হয়েছে, আর সারা দেশব্যাপী 3টা ভারত বন্ধ হয়েছে। থার্ড ভারত বন্ধের সময় শ্রমিক কৃষক এক হয়ে গেছে। কৃষক দিল্লি অবরোধ করেছে, 1 বছর ধরে দিল্লি অবরোধ করে বসেছিল। কৃষি আইনের পরিবর্তন ঘটাও, কৃষক বিরোধী আইন বাতিল করো। 500 কৃষক মরে গেছে জানেন? যে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, কিন্তু মাটি কামড়ে পড়েছিলেন, ছাড়বো না। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার মাথা নোয়াতে হয়েছে, কৃষি আইন স্থগিত করতে বাধ্য হয়েছে। তেমনি শ্রমিকরা বিদ্যুৎ আইন 2022, একটা ছিল 3, আর হল 2022, এটা পাশ করানোর যখন পার্লামেন্টে এনেছে, ভারতবর্ষে প্রায় 4 লক্ষ শ্রমিক, ইঞ্জিনিয়ার, কর্মচারী বিদ্যুৎ ক্ষেত্রে অচল করে দিয়েছে। অচল। উত্তরপ্রদেশে যখন অচল করেছে, যোগীর সরকার জোর ক্ষমতাশালী মিলিটারি ডেকে নিয়ে এসেছে, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাও। তারা স্ট্রাইক কয়দিন করতে পারে দেখি, ঘুরে বলছে এটা কোন দিকে লাইন, কোন দিকে গেছে এটা তো বুঝতে পারছি না, পারবো না। শেষ পর্যন্ত এই যোগী সাহেব বেসরকারীকরণের সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হয়েছিল। ঐক্যবদ্ধ যদি হওয়া যায়, লড়াই যদি করা যায়, আটকানো যায়। এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে, শ্রমিক কৃষকের যৌথ সংগ্রামের মধ্য দিয়ে ভারতবাসীকে আমরা জাগ্রত করেছি, বুঝানোর চেষ্টা করেছি। এই সরকার যদি আবার ক্ষমতা আসে, আপনাদের সর্বনাশ করে। হেরে গেছে, জিতেনি তো। 2টা স্কেচের উপর ভর করে, একটা জেডিইউ আর একটা তেলেগু দেশম পার্টি, এই 2টার উপর ভর করে সরকার করেছে। পৃথিবীতে হেরে গেছে। তো সত্যিকার মানুষের কে বলছে পাল্টানো যায় না? আর সব পাল্টানো যায় যদি মানুষকে ঐক্যবদ্ধ করা যায়, বুঝানো যায়, সংঘবদ্ধ করা যায়, জাগ্রত করা যায়, পাল্টানো যায়। শক্তি মানুষের তো প্রমাণ হয়ে গেছে। আর এখন তো যেটা বেরিয়ে এসছে,